আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ঢাকার গণিত প্রশ্নের বহু নির্বাচনী অভিক্ষা নিয়ে আলোচনা করব। এখানকার প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে বলা হয়েছে 0.45, এখানে 4 আর 5 এর উপর পৌনঃপুনিক আছে, ইজ ইকুয়াল টু কত। তো এই যে এটা হচ্ছে প্রশ্ন, এই এরকম পৌনঃপুনিকযুক্ত ভগ্নাংশ সেটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে হচ্ছে নিয়ম কি, যে দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে সম্পূর্ণ সংখ্যাটা প্রথমে লিখতে হবে, তারপর সেখান থেকে পৌনঃপুনিকের অঙ্কগুলো বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো থাকে সেগুলো মাইনাস করতে হবে। তো এখানে পৌনঃপুনিকের অঙ্কগুলো বাদ দিয়ে আর কোনো অঙ্ক থাকছে না, তো সে কারণে এখানে কোনো কিছু মাইনাস করা হয়নি। নিচে হচ্ছে যে কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক সে কয়টা 9, আর দশমিকের পর যে কয়টা অনাবৃত অঙ্ক অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া যে কয়টা অঙ্ক থাকে সে কয়টা শূন্য হওয়ার কথা। তো এখানে দশমিকের পর কোনো অনাবৃত অঙ্ক নাই বিধায় কোনো শূন্য হয়নি। তো তাহলে ওপরে হচ্ছে 45 আর নিচে 99। এরপর এটাকে যদি আমরা 9 দিয়ে কেটে একটু ছোট করি তাহলে পাবো 5/11। 2 নম্বর প্রশ্নে আছে যে sin 2θ ইজ ইকুয়াল টু √3/2 হলে tan θ এর মান কত। sin 2θ ইজ ইকুয়াল টু √3/2, √3/2 হচ্ছে sin 60 ডিগ্রির মান, তো তার মানে হচ্ছে 2θ ইজ ইকুয়াল টু 60। তো তাহলে θ ইজ ইকুয়াল টু 2টাকে ডান পাশে নিয়ে যদি আমরা ভাগ করে দিই, θ এর মান পাচ্ছি 30 ডিগ্রি। তো আমাদের tan θ এর মান বের করতে হবে, অর্থাৎ θ এর মান যেহেতু 30 ডিগ্রি তো tan 30 ডিগ্রি, আর tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। 3 নম্বর প্রশ্নে আছে যে sec স্কয়ার θ প্লাস tan স্কয়ার θ ইজ ইকুয়াল টু 3 হলে cosec θ এর মান কত, যেখানে θ হচ্ছে সূক্ষ্মকোণ। sec স্কয়ার θ প্লাস tan স্কয়ার θ এটার মান 3 দেয়া আছে, আর আমরা সূত্র জানি যে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখন এই দুইটা সমীকরণ যদি যোগ করি তাহলে এই যে tan স্কয়ার আর মাইনাস tan স্কয়ার কাটা যাবে, দুইটা sec স্কয়ার যোগ করে 2 sec স্কয়ার, আর 3 আর 1 যোগ করে হচ্ছে 4। এই 2টাকে ডান পাশে নিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে পাবো হচ্ছে 2, আর তারপর sec স্কয়ারটাকে ডান পাশে নিয়ে রুট করে দিলে √2। √2 এটা হচ্ছে sec 45 ডিগ্রির মান, তো তাহলে দুই পাশ থেকে যদি sec বাদ দেওয়া হয় তাহলে θ এর মান পাবো 45 ডিগ্রি। আমাদের cosec θ এর মান বের করা দরকার, অর্থাৎ cosec 45 ডিগ্রি আর সেটার মান হচ্ছে √2। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, বলা হয়েছে log 2√2 টু দ্য পাওয়ার 8 প্লাস log 4 টু দ্য পাওয়ার 2 এর মান কত। তো এটা ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা সহজেই মান বের করে ফেলতে পারো। যদি একটু ক্যালকুলেশন করে দেখতে চাই তাহলে এই যে এখানে ভিত্তি যেহেতু 2√2, তো আমাদের এখন চিন্তা করতে হবে যে 8কে 2√2 এর উপর কত পাওয়ার দিয়ে লিখতে পারি। তো 2√2 এর উপর স্কোয়ার দিলে বা 2 পাওয়ার দিলেই 8 হয়, তো এটাকে এই 8কে এইভাবে করে প্রকাশ করলাম। আবার এইখানে লগের ভিত্তি হচ্ছে 4, তাহলে এই 2টাকে 4 এর উপর কত পাওয়ার দিয়ে লিখতে পারি সেই চিন্তা করতে হবে। 4 এর যদি রুট করি অর্থাৎ রুট ওভার বা হাফ পাওয়ার দিই তাহলেই সেটার মান 2 হয়, তো 2কে আমরা 4 টু দ্য পাওয়ার হাফ লিখতে পারি। এখন এই যে লগের যে আর্গুমেন্ট বা পাওয়ার তার উপরে যেটা আবার পাওয়ার থাকে সেটাকে আমরা লগের সামনে এনে লিখতে পারি, আর এখানে লগের ভিত্তি আর পাওয়ার যদি সেম হয় তো সেটার মান হচ্ছে 1। তো তাহলে এই 2টা সামনে আসলো ইন্টু 1, তো এখানে গুণ করার প্রয়োজন নেই। একইভাবে এখান থেকে যে হাফটা সামনে আসলো আর log 4 টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে 1, তাহলে এই 2 আর হাফ যোগ করতে হবে, যোগ করে পাই 5/2। 5 নম্বর প্রশ্নটাতে আছে যে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটা খুঁটির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সমান হবে। তো একটা খুঁটি যদি এটা হয় তার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এটা, অবনতি কোণ হচ্ছে যে এইখানে থিটা দিয়ে যেটাকে চিহ্নিত করা হয়েছে। এখন অবনতি কোণ যত হয় উন্নতি কোণও ততই হয়, কারণ হচ্ছে অবনতি কোণ আর উন্নতি কোণ পরস্পর একান্তর কোণ। তো তাহলে এই যে এই কোণের সাপেক্ষে এই যে খুঁটির দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য এরা হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ ট্যানের অনুপাত দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে পারি। এখন এই দুইটা বাহু যদি সমান হতে হয়, অর্থাৎ খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য যদি সমান হতে হয়, লম্ব বাই ভূমি দুইটা যদি সমান হয় তো সেই ক্ষেত্রে এদের ভাগফল হবে 1, অর্থাৎ ট্যানের অনুপাত 1 হতে হবে। ট্যানের অনুপাত 1 হয় হচ্ছে 45 ডিগ্রির ক্ষেত্রে, অর্থাৎ tan 45 ডিগ্রির মান 1। তার মানে আমরা যদি এটাকে x ধরে নেই লম্ব বা গাছের দৈর্ঘ্য, তাহলে ভূমি বা ছায়ার দৈর্ঘ্য সেটাও x হবে সমান। তো x বাই x লম্ব বাই ভূমি সেটা 1 হবে, যেটা হচ্ছে tan 45 ডিগ্রির মান, অর্থাৎ
উন্নতি কোণ বা অবনতি কোণ যদি 45 ডিগ্রি হয় তো সেই ক্ষেত্রে এমন ঘটনা ঘটবে। 6 নম্বর প্রশ্ন আছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PA আর PB যথাক্রমে A ও B বিন্দুতে দুইটা স্পর্শক, কোণ APB সমান সমান 65 ডিগ্রি হলে কোণ AOB সমান সমান কত? তো এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই যে বলা হয়েছে যে PA আর PB এই দুইটা হচ্ছে A আর B বিন্দুতে দুইটা স্পর্শক, PA আর PB দুইটা স্পর্শক। স্পর্শক যদি হয় এই দুইটা, তাহলে এই যে OB OA এগুলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ স্পর্শক এই PB আর OB এরা পরস্পর লম্ব হবে, কারণ স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে লম্ব বা সমকোণ তৈরি করে। এখানে APB এই কোণটার মান প্রশ্নে দেয়া আছে 65 ডিগ্রি, AOB এই কোণের মান বের করতে বলা হয়েছে। এখন দেখো এই AOBP এটা হচ্ছে একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের এই ABO OBP এই কোণটা 90 ডিগ্রি, আবার OAP এই কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এই দুই কোণ মিলে 180 ডিগ্রি হয়ে গেল। চতুর্ভুজের যেহেতু চার কোণ মিলে 360 ডিগ্রি হয়, তো এই দুইটা 180 হলে বাকি যে এই কোণটা আর এই যে যেটা দেয়া আছে এই দুইটা মিলে আরো 180 ডিগ্রি হবে। তো তার মধ্যে এই কোণটা যদি 65 ডিগ্রি হয়, 180 থেকে এই 65 বাদ দিলে আমরা এই AOB কোণের মান পেয়ে যাই। তো তাহলে AOB কোণ হচ্ছে 180 থেকে 65 বিয়োগ করে 115 ডিগ্রি। 7 নম্বর বলেছে যে বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ নিচের কোনটা? উপচাপ হচ্ছে যে এই যে এটা একটা চাপ, ছোট চাপ, আর এই ছোট চাপের বলছে উপচাপের অনুবন্ধী চাপে। অনুবন্ধী চাপ বলতে এটার বিপরীত যে চাপ আছে সেই চাপটা, অর্থাৎ অধিচাপটার কথা বোঝাচ্ছে। একটু প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, উপচাপের অন্তর্লিখিত কোণ বলা হয়নি বা অধিচাপের অন্তর্লিখিত কোণ বলা হয়নি, বলা হয়েছে উপচাপের অনুবন্ধী চাপে। তো উপচাপ হচ্ছে এই যে ছোট চাপ যেটা সেটা, আর সেটার অনুবন্ধী চাপ বলতে এই অধিচাপটা বোঝানো হয়েছে। তো তার মধ্যে অন্তর্লিখিত যে কোণ সেটা সূক্ষ্মকোণ। বড় চাপের ভেতরকার কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। আর উপচাপ বা যেটা ছোট চাপ সেই চাপের মধ্যে আমি একটু এখানে দেখাই যে এটা যে ছোট চাপ, ছোট চাপের ভেতরে যদি আমরা একটা অন্তর্লিখিত কোণ আঁকি তো সেই কোণটা সমকোণের থেকে বড়, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় বা স্থূল কোণ হয়। তো সেটা এখানে প্রয়োজন নাই, অন্য কোনো প্রশ্নে হয়তো তোমাদের প্রয়োজন হবে, সে কারণে বলে রাখলাম। তো এটা মনে রাখা খুব সহজ, বড় চাপের অন্তর্লিখিত কোণটা ছোট অর্থাৎ সূক্ষ্মকোণ, আর ছোট চাপের অন্তর্লিখিত কোণটা হয় বড় বা স্থূল কোণ। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x belongs to R such as x square minus 9 is equal to 0 এর তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটা? তো একটা সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে, সেখানে x এর মান বলা হয়েছে যে R অর্থাৎ বাস্তব সংখ্যা, যেখানে x স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 এরকম একটা সমীকরণ দেয়া আছে। তো এই সমীকরণ সমাধান করে এখান থেকে আমরা x এর মান বের করব। -9টাকে ডান পাশে নিয়ে গেলে +9, আর তারপর x স্কয়ারটাকে ডান পাশে নিয়ে গেলে প্লাস মাইনাস 9 এর রুট করে আমরা পাই 3। তো যেহেতু r বলা হয়েছে বাস্তব সংখ্যা ধনাত্মক ঋণাত্মক ভগ্নাংশ সবই হয়, তো এখানকার ধনাত্মক ঋণাত্মক দুইটা মানই গ্রহণযোগ্য, -3 আর হচ্ছে +3। 9 নম্বর প্রশ্নে x প্লাস 1/x এর মান 5 দেয়া আছে, এরপর তিনটা অপশন আছে। তো এই যে এটা হচ্ছে প্রশ্নের কথা। এখন এখান থেকে যদি আমরা x minus 1/x হোল স্কয়ার মান বের করতে চাই, a minus b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a plus b হোল স্কয়ার মাইনাস 4ab, এমন একটা অনুসিদ্ধান্তের কথা জানি আমরা। এখানে x plus 1/x সেটার মান হচ্ছে 5, স্কয়ার আছে আর এখানে x কেটে তো 4 হবে শুধু। 5 স্কয়ার করলে 25 থেকে 4 বিয়োগ করলে 21, তাহলে x minus 1/x এর মান স্কয়ারটাকে ডান পাশে নিয়ে গিয়ে পাবো √21। এখন এই যে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার মান তাহলে কি হবে, যেটা 1 নম্বর অপশনে আছে। তো x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রানুসারে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। এটার মান প্রশ্নে দেওয়া আছে 5, আর এটা আমরা বের করলাম √21, তাহলে দুটো মিলে হচ্ছে 5√21। এটা 1 নম্বর অপশনের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ 1 নম্বর অপশনটা সঠিক। 2 নম্বর অপশনে আছে x কিউব প্লাস 1/x কিউবের মান, সূত্রানুসারে আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এরপর মান বসিয়ে যদি হিসাব করি তাহলে 2 নম্বর অপশনটাও মিলে যায় 110। আর 3 নম্বর অপশনে এই যে এই উদ্দীপকের যে তথ্যটা দেওয়া আছে সেটা যদি আমরা বাম পাশে অংশ লসাগু নিলাম, লসাগু হয় x, তারপর এখানে x এর নিচে কিছু নাই মানে 1 আছে, 1 দিয়ে লসাগু x কে ভাগ করলে x হয়, তার সাথে উপরের লব অর্থাৎ এই x গুণ করলে
এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স এক্স ভাগ করে 1 এর সাথে 1 গুণ করে 1। এরপর যদি আর গুণন করি এই এক্সটা 5 এর সাথে গুণ হয়ে 5x, তারপরে সব এক পাশে নিয়ে ডান দিকে যদি আমরা শূন্য করি তাহলে 3 নম্বর অপশনটাও মিলে যায়, অর্থাৎ 9 নম্বর প্রশ্নের 1 2 3 তিনটা অপশনই সঠিক। 10 নম্বর আছে যে কোনো ধনাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ a ইন্টু 10⁻n এর ক্ষেত্রে a এর সীমা নিচের কোনটা? তো এই যে একটা সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে এইভাবে করে লেখা হয় a ইন্টু 10⁻n, প্রশ্নে এই a এর সীমার কথা বলা হয়েছে। বৈজ্ঞানিক রূপে লিখতে গেলে এই a অর্থাৎ এই যে 10 পাওয়ারের যে আগের যে একটা সংখ্যা থাকে সেই সংখ্যাটাকে অবশ্যই 1 থেকে 10 এর থেকে ছোট হইতে হয়। তার মানে এর মান অর্থাৎ এই সংখ্যাটার মান 1 থেকে বড় বা সমান হতে হবে, আর 10 থেকে ছোট হতে হবে। 10 হওয়া যাবে না, 10 এর থেকে ছোট। 1 এর সমান হতে পারে কিন্তু 10 এর সমান না। তো এই হচ্ছে a এর সীমা বা রেঞ্জ। 11 নম্বর প্রশ্নে একটা ধারা দেয়া আছে, ধারাটার প্রথম 2n+1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো ধারাটা হচ্ছে যে এইরকম 4 - 4 + 4 - 4 প্লাস এইভাবে করে ধারাটা সামনের দিকে যাচ্ছে, একটা অসীম ধারা। এই ধারার 2 × n+1 সংখ্যক পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। তো এই 2 × n+1 এর মানে হচ্ছে 2n+2। এখানে n এর যে কোনো স্বাভাবিক সংখ্যা আমরা বসাই n এর মান হিসেবে, তাহলে দেখা যাবে যে এটা একটা জোড় সংখ্যাই হয়। তো এটা এই যে এই ধারাটার যেহেতু দেখা যাচ্ছে যে প্রতি 2টা করে পদের যোগফল 0 হয়ে যাবে, তার মানে জোড় সংখ্যক পদ যদি এখান থেকে নেওয়া হয় তাহলে সেটা সমষ্টি 0ই হবে। তো এখানে আর কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, কোনো সূত্রের প্রয়োজন নেই, আমরা এখানে সমষ্টি লিখে দিতে পারি 0। এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, যদি এখানে 2n+1 অথবা -1 থাকতো তাহলে সেটা একটা বিজোড় সংখ্যা বোঝাতো। সেই ক্ষেত্রে এই ধারাটার সমষ্টি হতো কি, যে যদি আমরা একটা পদ এখান থেকে বিবেচনা করি, একটা পদ শুধু 4 অর্থাৎ সমষ্টি 4। যদি 3টা পদ বিবেচনা করি তাহলে একটা 4 -4 কাটা যাবে, আরেকটা 4 থাকবে অর্থাৎ সমষ্টি 4। তো তার মানে যে কোনো বিজোড় সংখ্যক পদের যোগফল হবে এখানে 4। 12 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেয়া আছে যে 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। একটা গণসংখ্যা নিবেশন সারণী দেয়া আছে যেখানে শ্রেণীব্যাপ্তি আর শিক্ষার্থী সংখ্যা দেয়া আছে 50 জন শিক্ষার্থী এখানে। তো এখানে 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মধ্যক নির্ণয়ে এফসি এর মান নিচের কোনটা? মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা দরকার। তা আমি এই সারণীটা কিছুটা মডিফাই করে এই ক্রমযোজিত গণসংখ্যা লিখেছি। শ্রেণীব্যাপ্তিটা এখানে দেখাইনি, প্রশ্নে তোমরা দেখে নিবে। তো এখানে গণসংখ্যা 6 7 10 12 8 7 এগুলো দেওয়া আছে, আর ক্রমযোজিত গণসংখ্যা হিসাব করেছি প্রথম শ্রেণীতে এটাই, তারপরে এই 6 7 যোগ করে 13 দ্বিতীয় শ্রেণীতে ক্রমযোজিত গণসংখ্যা সেটা, তার সাথে আবার এই যে 10 যোগ করে 23 12 যোগ করে 35, তার সাথে পরের 8 যোগ করে 43, আর সবশেষে এই 7 যোগ করে হয় 50। তো n এর মান হচ্ছে 50, প্রশ্নেও সেটা দেয়া আছে n/2 50/2 অর্থাৎ 25, অর্থাৎ 25 নম্বর পদটা হলো এখানকার মধ্যপদ। তো 25 নম্বর পদ এখানে এই যে ক্রমযোজিত গণসংখ্যা থেকে আমরা সেটা বুঝবো যে 25 নম্বর পদটা কোন শ্রেণীতে। 23-এর পর থেকে 35 অর্থাৎ 25 নম্বর পদটা এই শ্রেণীতে। এটা হচ্ছে 1 2 3 4 4 নম্বর শ্রেণী। প্রশ্নে দেখি 1 2 3 4 4 নম্বর শ্রেণী হচ্ছে 71 থেকে 80, অর্থাৎ এটা হলো মধ্যক শ্রেণী। আমাদের এখানে এফসি এর মান দরকার। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ 23। তো তাহলে 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 23। 13 নম্বর বলা হয়েছে প্রচুরক নিচের কোনটা? প্রচুরক নির্ণয় সূত্র তো আমরা জানি যে L + F1 / F1 + F2 × H। L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। একটু আবার এই যে এই সারণীটা খেয়াল করি, এখানে যে গণসংখ্যা সর্বোচ্চ হলো 12, তার মানে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, অর্থাৎ ওই যে মধ্যক শ্রেণী যেটা ছিল 71 থেকে 80 সেটাই এখানে প্রচুরক শ্রেণীও। তো এই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 71, অর্থাৎ L এর মান। F1 হচ্ছে এই প্রচুরক শ্রেণী আর তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, তাহলে 2 হয়। আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণী আর তার পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, 12 আর 8 এর পার্থক্য হচ্ছে 4। আর H মানে হচ্ছে শ্রেণী ব্যবধান, সেটা হলো 10। তো সেই মানগুলো বসিয়ে যদি আমরা হিসাব করি তাহলে প্রচুরক পাবো 74.3333, এটা 3 এটা চলতেই থাকে। ইচ্ছা করলে একটা 3 লিখে তার উপর পৌনঃপুনিক দিতে পারি, অথবা দশমিকের পর 2-3 ঘর লিখে দিতে পারি। তো প্রচুরক পেলাম। এরপর 14 নম্বর প্রশ্নে আছে যে বার্ষিক 7% হার মুনাফায় 650 টাকার কত বছরের সরল মুনাফা 273 টাকা হবে? তো সরল মুনাফার সূত্র আমরা জানি হয়তো, যে I = PNR। 3.5-এ আছে এটা,
তাছাড়া তোমরা ক্লাস 8-এ করে এসেছো। এখান থেকে আমাদের এন এর মান অর্থাৎ সময় বা বছর বের করতে বলেছে। আই হচ্ছে মুনাফা, পি হলো আসল বা মূলধন, এন সময় যেটা বের করতে বলেছে, আর আর হচ্ছে মুনাফার হার। তো এনটাকে যদি আমরা এক সাইডে রাখি, যেহেতু এন এর মান বের করব, পি আর আর এটা এখানে গুণ অবস্থায়, আয়ের সাথে সেটা অন্য পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তারপর আমরা এখানে মান বসালাম। মুনাফা এখানে প্রশ্নে 273 দেওয়া আছে, পি আসল সেটা আছে 650, আর আর এর মান হচ্ছে 7%, অর্থাৎ 7/100। এই নিচের অংশটুকু যদি আমরা হিসাব করি 45.5 হবে, 273-এর সাথে সেটা ভাগ করে পাবো হচ্ছে 6। তো তাহলে এখানে যে সময়ের কথা বলা হয়েছে সেটা হচ্ছে 6 বছর। 15 নম্বর, সুষম পঞ্চভুজের একটা শীর্ষকোণ কত ডিগ্রি? বহুভুজের শীর্ষকোণ বের করার একটা সূত্র আছে যে থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি বাই এন। এন হচ্ছে বহুভুজের বাহুর সংখ্যা। তো এখানে পঞ্চভুজের কথা বলা হয়েছে, তার মানে বাহুর সংখ্যা হচ্ছে 5টি। 360-কে 5 দিয়ে ভাগ করলে 72 হয়। 180 থেকে সেটা যদি মাইনাস করি তাহলে পাবো হচ্ছে 108 ডিগ্রি। তারপর 16-17 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেয়া আছে, দেখতে পাচ্ছ যে একটা সামন্তরিকের চিত্র দেয়া আছে। সামন্তরিকের একদিকের একটা বাহু হচ্ছে 10 সেন্টিমিটার, তার সন্নিহিত বাহু হলো 8 সেন্টিমিটার, আর তাদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। বলা হয়েছে যে এবিসিডি একটা সামন্তরিক, এবিসিডি সামন্তরিকের পরিসীমা কত? তো এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, সামন্তরিকের বিপরীত বাহু তো সমান। তো তাহলে এটা ওই আয়তক্ষেত্রের মতোই পরিসীমার সূত্রটা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। যদিও এখানে আমরা এটাকে দৈর্ঘ্য প্রস্থ নামে অভিহিত করব না, কারণ দৈর্ঘ্য প্রস্থ হতে গেলে সেটা লম্বালম্বি হতে হয়, মানে পরস্পর সমকোণে থাকতে হয়, কিন্তু সামন্তরিকের বাহুগুলো তো পরস্পর সমকোণে নাই। তো সেটা যাই হোক, পরিসীমা বের করতে গেলে সূত্র একই রকম। যে দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে তাদের সমষ্টির সাথে 2 গুণ করে দিলে আমরা 4টা বাহুর মোট দৈর্ঘ্য বা পরিসীমা পেয়ে যাব। এই ক্ষেত্রে সেটা 36 সেন্টিমিটার। আর 17 নম্বর প্রশ্নে আছে যে এবিসিডি সামন্তরিকের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সামন্তরিকের ক্ষেত্রফল আমরা একটা সূত্র জানি যে ভূমি গুণ উচ্চতা, কিন্তু এই ক্ষেত্রে কোনো উচ্চতার মান দেয়া নাই। তো আমরা একটু অন্যভাবে এটার ক্ষেত্রফল বের করব। এখানে এই যে এ বি সি সামন্তরিকের যে অর্ধেক অংশ, সামন্তরিকের যে কোনো কর্ণ, সামন্তরিককে দুইটা একটু আমি এখানে এঁকে দেখাই। এটা হচ্ছে সামন্তরিকটা, সামন্তরিকের এই বাহুটা 10, এই বাহুটা 8 দেয়া আছে। এই কোণটার মান প্রশ্নে বলা হয়েছে 45 ডিগ্রি, আর এরকম একটা কর্ণ আমরা এখানে এঁকে নিতে পারি। যদিও দেয়া আছে প্রশ্নে, দেয়া না থাকলে আমরা একে নিয়ে হিসাব করতে পারতাম। তো এই হচ্ছে এবিসিডি সামন্তরিকটা। তো এই সামন্তরিকের যে কোনো একটা কর্ণ সামন্তরিকের সমান দুইটা ত্রিভুজ খণ্ডে বিভক্ত করে। তো এই যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে পারি, সেটাকে দ্বিগুণ করে দিলেই সম্পূর্ণ সামন্তরিকের ক্ষেত্রফল পাওয়া যায়। এখন এবিসি এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই বাহু জানি আমরা, এই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণের মান সেটাও জানি। তো তাহলে এটার ক্ষেত্রফলও আমরা বের করতে পারি হাফ এবি সাইন থিটা, সেই সূত্র ব্যবহার করে। তো যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে সম্পূর্ণ সামন্তরিকের ক্ষেত্রফল পাবো, আমরা এখানে লিখেছি যে এবিসিডি সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু হাফ এবি সাইন থিটা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, তার সাথে 2 গুণ করে সামন্তরিকের ক্ষেত্রফল। 2 আর হাফ কাটা যাবে, 8 × 10 = 80, আর সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। হিসাব করে পাবো হচ্ছে 40√2 বর্গ সেন্টিমিটার। 18 নম্বর প্রশ্নে আছে যে একটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে কোনটা অঙ্কন করা সম্ভব? এখানে 3টা অপশন আছে। সুষম ত্রিভুজ, সুষম ত্রিভুজ বলতে সমবাহু ত্রিভুজ বুঝিয়েছে। তো একটা বাহু দেয়া থাকলে সমবাহু ত্রিভুজ তো আঁকা যায়, কারণ সমবাহু ত্রিভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য একই সমান। বর্গ সেটাও আঁকা যায়, বর্গের একটা বাহু জানা থাকলে, আর বর্গের কোণের মান তো আমরা জানি 90 ডিগ্রি। তো একটা বাহু দেয়া থাকলে বর্গ আঁকা যায়। আর 3 নম্বর অপশনে যে রম্বসের কথা বলা হয়েছে সেটা আঁকা সম্ভব না, কারণ রম্বসের তো নির্দিষ্ট কোনো কোণ নাই। একটা বাহু শুধু দেয়া থাকলেই হবে না, একটা কোণও দেয়া থাকতে হয়। 19 নম্বর প্রশ্নে উদ্দীপকে একটা ধারা দেয়া আছে 5 + 15 + p + q + 405। বলা হয়েছে যে এটা একটা গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারা p এর মান কত 19 নম্বর প্রশ্নে সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা এখানে যে ধারাটা লিখলাম, ধারাটার প্রথম দ্বিতীয় দুইটা পদ দেয়া আছে, আবার এখানে তৃতীয় চতুর্থ পঞ্চম পদটা দেয়া আছে, মাঝখানে পি কিউ। পি হচ্ছে এখানকার 1 2 3 3 নম্বর পদ। এই পি এর মান অর্থাৎ তৃতীয় পদটা কত সেটা বের করতে বলেছে। এখানে প্রথম পদ হচ্ছে 5, তারপর 15-কে যদি 5 দিয়ে ভাগ করি 3 5 15, অর্থাৎ আর এর মান পাবো হচ্ছে সাধারণ অনুপাত 3। পি মানে হচ্ছে 3 নম্বর পদ, তৃতীয় পদ, সূত্রানুসারে ar⁻n - 1, অর্থাৎ 3 - 1 এই ক্ষেত্রে।
বা 2। এ আর আর এর মান বসানো হলো, মান বসিয়ে যদি আমরা হিসাব করি 3 স্কোয়ার করলে 9, 5 নং 45, অর্থাৎ পি এর মান হচ্ছে 45। 20 নম্বর ধারাটার প্রথম 4টা পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। তো এটা 4টা মাত্র পদ, এটা কোনো সূত্র ব্যবহার না করে নর্মালি যদি আমরা করে দিই, এখানে 3টা পদ তো জানা হয়েই গেছে। চতুর্থ পদটা যেহেতু এখানে এক একটা পদ, এই যে 5 থেকে 15 3 গুণ হয়েছে, 15 থেকে 45 3 গুণ, তারপরে পি এর পরের যে পদটা কিউ সেটা 45-এর 3 গুণ হবে। তো সেটা বের করে 4টা সংখ্যা ক্যালকুলেটরে যোগ করে দিলেই আমরা এখানে 4 পদের সমষ্টি পেয়ে যাই। আর যদি এটা আমরা সূত্রের মাধ্যমে করতে চাই, এখানে আর এর মান হচ্ছে 3, 1 এর থেকে বড়, তো সেই ক্ষেত্রে গুণোত্তর ধারার সমষ্টি সূত্র a ইন্টু আর টু দ্য পাওয়ার n মাইনাস 1, নিচে হচ্ছে r মাইনাস 1, সূত্রে মান যদি বসিয়ে দেই, n এর মান হচ্ছে এখানে 4 পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। হিসাব করে 400/2 অর্থাৎ 200 হয়, অর্থাৎ ধারাটার প্রথম 4টা পদের সমষ্টি হচ্ছে 200। 21 নম্বর বলা হয়েছে যদি x বাই y ইকুয়াল টু 2/3 হয়, তবে 6x প্লাস y বাই 3x প্লাস 2 এর মান কত? তো একটু বেশ ভিন্ন রকম প্রশ্ন বলে মনে হচ্ছে। এখানে x বাই y ইকুয়াল টু 2/3 এরকম একটা সমীকরণ দেয়া আছে। এখান থেকে যদি আমরা একটু r গুণন করি, 3x ইকুয়াল টু 2y এরকম একটা মান বের করে নিতে পারি। এখন যে প্রশ্নটার মান বের করতে বলা হয়েছে সেটা, এখানে যদি আমরা মান বসাই, 6x এর মান, এখানে 3x এর মান আমরা বের করেছি, তো তাহলে 6x অর্থাৎ এটার দ্বিগুণ, সেটা তাহলে এই 4y এর সমান হবে 2y এর দ্বিগুণ। তো 6x এর পরিবর্তে আমরা এখানে 4y লিখলাম, নিচে 3x, তার পরিবর্তে 2y লিখলাম। এবার সদৃশ পদ হয়ে গেল ওপর নিচ, যোগ করলে 4y আর y যোগ করলে হচ্ছে 5y, নিচে 2 2 4, 4y, ওপর নিচ থেকে y যদি কেটে দেওয়া হয় তাহলে পাচ্ছি হলো 5/4। তারপরে 22 নম্বর প্রশ্নে দুইটা সমীকরণ দেয়া আছে, সমীকরণ দুইটার বৈশিষ্ট্য জানতে চাওয়া হয়েছে। সমীকরণ দুইটা হচ্ছে একটা 2x মাইনাস 5y ইকুয়াল টু 3, আর একটা x মাইনাস 1 ইকুয়াল টু 3y। এটাকে যদি আমরা একটু পার্শ্ব পরিবর্তন করি, x মাইনাস 3y ইকুয়াল টু 1 এরকমটা হয়। এখন সমীকরণের বৈশিষ্ট্য জানতে গেলে আমাদের হচ্ছে যে x এর সহগ y এর সহগের অনুপাত, প্রয়োজনে ধ্রুবক পদের অনুপাতও বের করতে হয়। এখানে x এর সহগ হচ্ছে 2 আর এটাতে হলো 1, 2/1। এখানে y সহগ -5 আর এটার ক্ষেত্রে হচ্ছে -3, -5/-3 অর্থাৎ 5/3, মাইনাস যদি বাদ দেই 5/3 হয়। তো এখানে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত সেটাই সমান হচ্ছে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই সমীকরণ জোটটা হলো সমঞ্জস হয়, কিন্তু এখানে প্রথম অপশনটা অসমঞ্জস লিখেছে, তো প্রথম অপশনটা সঠিক না। পরস্পর অনির্ভরশীল সেটা ঠিক আছে, একটাই মাত্র সমাধান থাকার কথা, 3 নম্বর অপশনে সেই কথা লেখা হয়েছে। তো তাহলে এখানকার 2 আর 3 এই দুটো অপশন হচ্ছে সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটা স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুইটা কত হলে ত্রিভুজটা অঙ্কন সম্ভব। তো স্থূলকোণী ত্রিভুজ যদি আমি একটু এঁকে দেখতে চাই, একটা স্থূলকোণী ত্রিভুজ মনে করো এটা মনে করো স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড়। তো একটা কোণ যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, ত্রিভুজের যেহেতু 3 কোণ মিলে 180 ডিগ্রি, একটা 90 হলে বাকি দুইটা মিলে 90 হতো, কিন্তু একটা যদি 90 থেকে বড় হয় তো বাকি দুইটা অবশ্যই 90 থেকে ছোট হতে হবে। তো এখানে যে ঘ নম্বর অপশন আছে সেখানে 50 আর 30 বলা হয়েছে, 50 আর 30 যোগ করলে 80। এই ক্ষেত্রেই স্থূলকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ এই দুটা হতে পারে, কিন্তু বাকি যে অপশনগুলো আছে সেখানে বাকি সবগুলো এখানে 40, 50, 90 সবগুলোর ক্ষেত্রে এখানে বাকিগুলোর সমষ্টি 90 হয়, তো সেটা স্থূলকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ হতে পারে না সেগুলো। 24 নম্বর বলা হয়েছে x প্লাস 1/x ইকুয়াল টু 0 হলে √2 ইন্টু √x প্লাস 1/√x এর মান কত? তো এখানে x প্লাস 1/x এর মান প্রশ্নে 0 দেয়া আছে। আমরা এই x কে √x হোল স্কয়ার লিখতে পারি, আবার 1/√x হোল স্কয়ার, 1/x কে এভাবে লিখতে পারি, কারণ স্কয়ার আর রুট হচ্ছে পরস্পরের বিপরীত, তো সেটা কাটা যায়। এইভাবে করে লিখেছি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার বানানোর জন্য। এখন সূত্রানুসারে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লিখতে পারি। এখানকার এই √x কেটে এখানে -2 থাকবে, সেটাকে যদি ডান পাশে নিয়ে যাই 2 হবে, এরপর এই স্কয়ারটাকে ডান পাশে নিয়ে গেলে √2। এখন প্রশ্নে এখানে এই অংশের সাথে একটা √2 এখানে গুণ অবস্থায় দেয়া আছে, তো এই পাশে যদি √2 গুণ করি, ডান দিকে এই √2 এর সাথে একটা √2 গুণ হয়ে যাবে, আর গুণ হলে হবে হচ্ছে 2, অর্থাৎ গ নম্বর অপশন সঠিক এখানকার। 25 নম্বর, একটা সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা 2 মিটার এবং ভূমির ব্যাসার্ধ 1 মিটার হলে এর 3টা অপশন দেওয়া আছে। প্রথম অপশনে বলা হয়েছে বক্রতলের ক্ষেত্রফল, ভূমির
ব্যালনের উচ্চতার কথা বলা হয়েছে 2, অর্থাৎ এইচ এর মান হচ্ছে 2, ব্যাসার্ধ হলো 1। বক্রতলের ক্ষেত্রফল সূত্র জানি আমরা 2 পাই আর এইচ, 2 পাই আর হচ্ছে 1, এইচ হলো 2, গুণ করলে 2 দুগুণে 4 পাই, 4 পাই হয়। তো সেটা 1 নম্বর অপশনের সাথে মিলছে না, 1 নম্বর অপশনটা ভুল। 2 নম্বর অপশনে বলা হয়েছে যে আয়তন হচ্ছে 2 পাই ঘনমিটার। আয়তনের সূত্র আমরা জানি যে পাই আর স্কয়ার এইচ, এটা আর আর এইচ এর মান যদি হিসাব করা হয় তাহলে 2 পাই হয়। এটা 2 নম্বর অপশন মিলে গেছে। আর 3 নম্বর বলা হচ্ছে ভূমির ক্ষেত্রফল পাই বর্গমিটার। ভূমির ক্ষেত্রফল ভূমি বৃত্তাকার পাই আর স্কয়ার, সূত্র পাই ইন্টু 1 স্কয়ার, আর এর মান 1, হিসাব করলে এটা পাই হয়। তো সেটা 3 নম্বর অপশনের সাথে মিলে যায়, অর্থাৎ এখানকার 2 আর 3 এই দুটো অপশন সঠিক। 26 নম্বর বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত। এটা অতিভুজের উপরে হয়, অতিভুজের মধ্যবিন্দুটাই পরিকেন্দ্র হয়, এটা একটু মনে রাখার বিষয়। 27 নম্বর একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা সমাধান সেট নির্ণয় করতে বলা হয়েছে। সমীকরণটা হচ্ছে যে এটা, এখানে এই যে দেখে 2x - 1, আবার এর পাশে 1 - 2x, একটা মাইনাস কমন নিয়ে এটা 2x - 1 হয়ে যাবে। এরপর মনে হতে পারে যে উভয় পক্ষকে 2x - 1 দিয়ে ভাগ করে দিলেই অঙ্কটা ছোট হয়ে যায়, কিন্তু এই রাশিটা যেহেতু x বিশিষ্ট, চলক বিশিষ্ট, তো এটা দিয়ে ভাগ করা যাবে না, কারণ এটা আমরা যদি এখানে r গুণন করি দ্বিঘাত সমীকরণ হয়, এটা দ্বিঘাত সমীকরণ একটা, কিন্তু এই যে এই চলক দিয়ে যদি ভাগ করে দিই তখন সেটা একঘাত হয়ে যাবে। দ্বিঘাত সমীকরণের দুইটা মান পাওয়ার কথা, কিন্তু যদি আমরা চলক দিয়ে ভাগ করে দিই তখন সেটা একঘাত বিশিষ্ট হয়ে যাবে, মান তখন একটা কম পাওয়া যাবে। তো সেই কারণে এই চলক দিয়ে গুণ বা ভাগ সমীকরণকে করা যায় না সাধারণত, যখন মান কম বা বেশি আসার সম্ভাবনা থাকে, তো সেই সমস্ত ক্ষেত্রে চলক দিয়ে গুণ বা ভাগ করা যাবে না। তো তাহলে আমরা করলাম কি, আর গুণন করলাম, আর গুণন করে সবগুলো পদকে বাম পাশে নিয়ে এসে ডান দিকে শূন্য করলাম। এরপর এটা দেখো মিডল টার্ম করা যায়, দুই পাশে গুণ করলে এটা -2x স্কয়ার হয়, আমরা এখানে +2x - x নিয়ে ভেঙে এরপর প্রথম দুইটা পদ থেকে 2x কমন নিলাম, তারপর এই দুইটা থেকে -1 কমন নিলাম, x + 1 থাকলো, পরবর্তী লাইনে এই x + 1 কমন নিলে হয় হচ্ছে 2x - 1। এখন এই দুইটা রাশির গুণফল যেহেতু শূন্য, তো প্রতিটাই শূন্য হতে পারে, x + 1 = 0 অথবা 2x - 1 = 0। এখান থেকে x এর মান পাবো হচ্ছে -1, আর এখান থেকে 2x = 1 বা x হচ্ছে 1/2, অর্থাৎ হাফ। তো এই -1 আর হচ্ছে হাফ, এই দুটা গ নম্বর অপশনে আছে 27-এর, তো সেটাই আনসার। 28 নম্বর একটা এরকম চিত্র দেয়া আছে, এরকম একটা চিত্র দেয়া আছে, বলা হয়েছে যে 28 নম্বর উপরের চিত্রটার মোট কতটা প্রতিসাম্য রেখা আছে। তো আমরা এরকম এই যে একটা রেখা আঁকতে পারি, দুইটা, তিনটা, চারটা, এরকম প্রতিটা রেখা, এই যে চারটা রেখা এঁকেছি, এই চারটার প্রতিটা রেখাই এই চিত্রটাকে এমন দুইটা খণ্ডে বিভক্ত করে যাদের দেখতে হুবহু একই রকম লাগবে, একটার প্রতিচ্ছবি অন্যটার মতো হবে। তো এই ধরনের রেখাই হচ্ছে প্রতিসাম্য রেখা। তো এই চিত্রের ক্ষেত্রে এরকম চারটা রেখা আঁকা সম্ভব, অর্থাৎ এই চিত্রটার হচ্ছে চারটি প্রতিসাম্য রেখা আছে। 19 নম্বর প্রশ্নে 29 নম্বর প্রশ্নে আছে যে নিচের কোন সংখ্যাটি অমূলদ। এখানকার অপশনগুলো আমরা একটু হিসাব করে দেখব। তার আগে বলি যে অমূলদ সংখ্যা হচ্ছে যে যেই সংখ্যার p/q আকারে, অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো যে সমস্ত সংখ্যার বর্গমূল করলে পূর্ণ সংখ্যা হয় না, সেই সংখ্যাগুলোর বর্গমূল করলে সেই সংখ্যাটাই হচ্ছে বর্গমূলটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তো আমরা দেখি যে ক নম্বর অপশনে কিউব রুট 64/√36 আছে, 64 এর কিউব রুট করলে 4 হয়, 36 এর রুট করলে 6 হয়, কেটে 2/3 পাই। তো এটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, তার মানে এটা মূলদ সংখ্যা। তারপর খ নম্বর অপশনে কিউব রুট 8 হচ্ছে 2, আর 27 এর ঘনমূল করলে পাই 3, এটাও পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, মূলদ সংখ্যা। তারপর গ নম্বর এখানে রুট ওভার আছে 81/625, বর্গমূল করলে 9/25 হয়, তাহলে এটাও মূলদ সংখ্যা। ঘ নম্বর অপশনে এখানে যে 8 এর ঘনমূল 2 হয়, কিন্তু 7 এর বর্গমূল এটা দশমিক সংখ্যা আসে। তো এই যে প্রথমে বলেছিলাম যে যেই সংখ্যার বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসে না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, ওই সংখ্যার বর্গমূলটা হচ্ছে অমূলদ সংখ্যা, তো √7টা হচ্ছে অমূলদ সংখ্যা। তো একটা ভগ্নাংশের যদি একটা অংশ অমূলদ হয়, তাহলে সামগ্রিকভাবে সেই ভগ্নাংশটা অমূলদ সংখ্যাই, তার মানে ঘ নম্বর অপশনটা এখানকার সঠিক। 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ABC আর DEF ত্রিভুজ সর্বসম হবে যদি, এখানে তিনটা অপশন দেয়া আছে।
এখন দুইটা ত্রিভুজ, এখানে যে এ বি সি আর ডি ই এফ, সর্বসম মানে হচ্ছে সবকিছু সমান, বাহু কোণ সবকিছুই সমান হবে। তো এর জন্য কতগুলো শর্ত দেওয়া আছে। 1 নম্বর অপশনে বলা হয়েছে এ বি ইজ ইকুয়াল টু ডিই, বিসি ইজ ইকুয়াল টু ইএফ, এসি ইজ ইকুয়াল টু ডিএফ, অর্থাৎ এ বি ডিই বিসি ইএফ আর এসি ডিএফ, অর্থাৎ তিনটা বাহু, এখানকার তিনটা বাহুর সমান। তো হ্যাঁ, সেই ক্ষেত্রে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। একটা ত্রিভুজে যদি তিন বাহু, অপর ত্রিভুজে তিন বাহুর সমান যদি হয়ে যায়, তাহলে ওই ত্রিভুজ দুইটা সর্বসম। 2 নম্বর অপশনে এ বি ইজ ইকুয়াল টু ডিই, বিসি ইজ ইকুয়াল টু ইএফ আর বি কোণ ইজ ইকুয়াল টু ই কোণ, অর্থাৎ দুইটা বাহু এ বি আর হচ্ছে বিসি, এখানকার ডিই আর ইএফ, এই দুইটা বাহু এখানকার এই দুইটা বাহুর সমান, এবং এই দুইটা বাহুর যে অন্তর্ভুক্ত কোণ এখানকার এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ সমান। তো হ্যাঁ, সেটাও সঠিক আছে, এই ক্ষেত্রেও ত্রিভুজ দুইটা সর্বসম হবে। আর 3 নম্বর অপশনে বলা হয়েছে এ কোণ ইজ ইকুয়াল টু ডি কোণ, বি কোণ ইজ ইকুয়াল টু ই কোণ আর এফ সি কোণ ইজ ইকুয়াল টু এফ কোণ। না, এই ক্ষেত্রে সর্বসম এটা হতেও পারে, নাও হতে পারে, এটার নিশ্চয়তা নাই। একটা ত্রিভুজের তিন কোণ যদি এই ত্রিভুজের তিন কোণের সমান হয়, তো সেই ত্রিভুজটা ছোটও হতে পারে, বড়ও হতে পারে, সমানও হতে পারে। মানে বাহুগুলো যে একই মাপের হবে এটা এরকম কোনো নিশ্চয়তা নাই। তো এটা এরকম কোণ সমান হলে সেটাকে সদিশকোণী ত্রিভুজ বলে, যে সেটা সর্বসম ত্রিভুজ হবে এমন কোনো নিশ্চয়তা নাই। তো তার মানে এখানকার হচ্ছে 1 আর 2 নম্বর অপশন সঠিক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বহু নির্বাচনী অভিজ্ঞতার আলোচনা এখানেই শেষ করছি। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।